শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। এটি কেবল সঙ্গীত নয়, এ যেন এক ভূখণ্ডের আত্মকথন। দিগন্ত জোড়া সবুজ মুক্ত আকাশ, সাদা মেঘের ছায়ায় বিস্তীর্ণ জলরাশি। অরণ্য যেখানে মিশে গেছে নদীর সাথে, যেখানে রয়েছে জীবন, গড়ে উঠেছে জনপদ, রয়েছে বিচিত্র বাস্তুতন্ত্র, আছে স্বপ্ন ও সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও সংগ্রাম, টিকে থাকার সংগ্রাম। আর এই সমন্বয়েই তৈরি হয় ভিন্ন ভিন্ন গল্প, সৌন্দর্যের গল্প, অসংখ্য জীবন ও জনপদের গল্প, টিকে থাকার সংগ্রামের গল্প। তৈরি হয় উপকূলের গল্প। উপকূল বলতে সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলকে বোঝায়। বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত ১৯টি জেলার অসংখ্য গ্রামের সমন্বয়ে গড়ে উঠেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। মোট জনসংখ্যার প্রায় ২৯% মানুষ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এসব অঞ্চলে জীবনযাপন করে। জোয়ার ভাটা, সমুদ্র সৈকত, জলাশয়, প্লাবনভূমি আর নদী মিলেমিশে গড়ে তোলে এক স্বতন্ত্র বাস্তুতন্ত্র। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। এটি উপকূল ও বঙ্গোপসাগরের মধ্যে প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। সুন্দরবনকে উপকূলের জীবনরেখাও বলা হয়। যুগ যুগ ধরে এটি সমুদ্র তীরবর্তী অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। পাশাপাশি সুন্দরবন এসব এলাকার মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই গ্রামের নাম মরাগান। একদিকে লোকালয়, অপর পাশে সুন্দরবন। মাঝ দিয়ে বয়ে গেছে নদী, যা লোকালয় থেকে বনাঞ্চলকে পৃথক করেছে। চারিদিকে সবুজের সমারোহ, আঁকাবাঁকা খাল ও নদী আর পশু পাখির অবাধ বিচরণ। মনে হবে প্রকৃতি যেন পরম যত্নে এ অঞ্চলকে আগলে রেখেছে। উপকূলের অধিকাংশ গ্রামের চিত্র এ গ্রামের মতোই। প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য যে কারো মনে প্রশান্তি এনে দেয়। কিন্তু প্রকৃতি যতটা সুন্দর, জীবন ততটা সহজ নয়। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখানকার মানুষ দিন কাটায়। শুধু মানুষ নয়, বন্য প্রাণীরাও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়। নাগরিক সুবিধার অভাব, লবণাক্ততা, বিশুদ্ধ পানির সংকট, সঠিক চিকিৎসা সেবার অনুপস্থিতি, সব মিলিয়ে অভাব ও কষ্টে মোড়ানো এক বাস্তবতা এখানে প্রতিনিয়ত দৃশ্যমান। এখানের অধিকাংশ মানুষের জীবিকা সুন্দরবন ও নদী কেন্দ্রিক। এ বনাঞ্চলের আশপাশে জালের মতো ছড়িয়ে আছে ৪৫০টিরও বেশি নদী
ও খাল। এখানকার মানুষ কেউ জেলে, কেউ দিনমজুর, কেউ বা সুন্দরবন থেকে মধু, কাঠ ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া প্রধান পেশাগুলোর মধ্যে রয়েছে চিংড়ি চাষ, কাঁকড়া চাষ, লবণ উৎপাদন, নদী থেকে রেণুপোনা সংগ্রহ এবং শুটকি প্রক্রিয়াজাতকরণ। উপকূলের অধিকাংশ মানুষ নদী থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। কাক ডাকা ভোরে যখন চারপাশ নিস্তব্ধ, তখনই শুরু হয় জেলেদের জীবন সংগ্রাম। সকালের আলো ফোটার সাথে সাথে জাল ও বৈঠা নিয়ে তারা বেরিয়ে পড়ে মাছ ও কাঁকড়া ধরতে। আঁকা বাঁকা সরু খাল বেয়ে নৌকা এগিয়ে চলে সামনে। দুপাশে সারি সারি গেওয়া, কেওড়া, সুন্দরী, গরান ও গোলপাতার সমারোহ। পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির গভীর নীরবতা যে কাউকে মুহূর্তেই থমকে দেয়। গাছের ফাঁকে দেখা মেলে চিত্রা হরিণের দল, ডালে ডালে ছুটে বেড়ায় বানর। কাদামাটির ওপর হঠাৎ চোখে পড়ে লবণ জলের কুমিরের নিঃশব্দ উপস্থিতি। বনের ভেতর মৌমাছির গুঞ্জন, কাকড়ার ছোটাছুটি, সব মিলিয়ে সুন্দরবন এক জীবন্ত, স্পন্দিত জগৎ। আর অদৃশ্য কোথাও ঝোপের আড়ালে রয়্যাল বেঙ্গল টাইগারের অদেখা পদচিহ্ন যেন স্মরণ করিয়ে দেয় এই বন শুধু সুন্দর নয়, শক্তিশালীও। মাছের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত জাল ফেলতে শুরু করে। অভিজ্ঞ চোখ আর বছরের পর বছর নদীর স্রোত পড়ার দক্ষতায় তারা বুঝে নেয় কোথায় মাছ ঘুরছে, কোথায় জোয়ারের টান বেশি। মুহূর্তের মধ্যেই নদীর বুকে ছড়িয়ে পড়ে জালের বৃত্ত। চিংড়ি, পার্শে, ভেটকি, ভাঙন, দাতিনা, পায়রা, নানান প্রজাতির মাছ ধরা পড়ে সেই জালে। ভেজা জালের গন্ধ, মাছের ছটফটানি আর জেলেদের তৎপরতায় নদীর নিস্তব্ধতা ভেঙে যায়। অন্যদিকে কাঁকড়া আহরণকারীরা নীরবে কাজ করে। কাদার ধরন আর কাঁকড়ার চলাচল বুঝে তারা নদীর তলদেশে নির্দিষ্ট দূরত্বে ফাঁদ পাতে। কিছু সময় পর সেই ফাঁদ তুলে দেখে লাল নীল নখরওয়ালা কাঁকড়া আটকা পড়েছে কিনা। কখনো ফাঁদ ভরা, কখনো শূন্য, তবু চেষ্টা থামে না। এইভাবেই জোয়ার ভাটার ছন্দে চলে তাদের দিন। নদী দেয়, আবার নদী কেড়ে নেয়, তবু প্রতিটি নৌকা ভেসে থাকে আশায়। পরন্ত বিকেলে নদীর জল যখন তামাটে আভা ধরে, ক্লান্ত শরীরে জেলেরা লোকালয়ে ফিরে আসে। ভেজা জাল, কাঁকড়ার ঝুড়ি আর লবণ মাখা বাতাসের গন্ধ সঙ্গে নিয়ে। সংগৃহীত মাছ ও কাঁকড়া ঝুড়ি থেকে নামানো হয়। তারপর সেগুলো পৌঁছে যায় স্থানীয় হাট আর আড়তে। ধীরে ধীরে দৃশ্য বদলে যায়, গ্রামের হাট জমে ওঠে। কেউ পণ্য বিক্রি করে, কেউ সারা সপ্তাহের রসদ জোগাড় করে। এই হাট শুধু লেনদেনের জায়গা নয়, এখানেই খবর ছড়ায়, গল্প জন্ম নেয়, সম্পর্ক গড়ে ওঠে। দিনের ক্লান্তি মিলিয়ে যায় মানুষের এই মিলন মেলায়। হাট ফুরোলে আলো নিভে আসে ধীরে ধীরে, আর গ্রাম ডুবে যায় রাতের নিস্তব্ধতায়। অপেক্ষা থাকে আরেকটি নতুন ভোরের। নদী এখানে শুধু পুরুষের নয়, নারীরও অবলম্বন। পুরুষের স্বল্প আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে অনেক পরিবারের জন্য। তাই সংসারের চাকা সচল রাখতে গৃহস্থালির কাজের পাশাপাশি এই অঞ্চলের নারীদের বেছে নিতে হয় উপার্জনের পথ। নদী থেকে রেণুপোনা সংগ্রহ উপকূলের বহু নারীর অন্যতম জীবিকা। সকাল সকাল তারা ঘরের কাজ গুছিয়ে নেয়,
চুলায় হাঁড়ি বসিয়ে সন্তানের দেখাশোনা সেরে উঠোন ঝেঁটে মুছে তারপর হাতে তুলে নেয় সূক্ষ্ম নেটের জাল আর পাতিল। জোয়ার আসার সাথে সাথে নেমে পড়ে নদীর কিনারে। জোয়ারের উজানে বিভিন্ন মাছের পোনা নদীর কানায় ভেসে আসে। জাল টেনে বাগদা, পার্শে, ভেটকি, পায়রাসহ নানা প্রজাতির রেণু সংগ্রহ করেন তারা। সেই ক্ষুদ্র পোনাগুলোই হয়ে ওঠে সংসারের বড় সহায়। সংগৃহীত পোনা আশপাশের ঘের ও খামারে বিক্রি করে যে সামান্য অর্থ আসে তা দিয়েই মেটে নিত্য প্রয়োজন, জলে চুলা, চলে ওষুধের খরচ। ঘন্টার পর ঘন্টা লোনা জলে দাঁড়িয়ে থাকা, কাদায় পা ডুবিয়ে কাজ করা, এ এক নীরব সংগ্রাম। নিরলস, নীরব, অথচ দৃঢ়। গোলপাতা সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ম্যানগ্রোভ উদ্ভিদ। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বলা হয় বাওয়াল। উপকূলের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের চাল ছাওয়ার কাজে এটি বহুল ব্যবহৃত হয়। তবে গোলপাতা সংগ্রহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘন গোলগাছের ঝোপের আড়ালে প্রায়শই লুকিয়ে থাকে বাঘ। অজান্তেই কখনো বাওয়ালরা হয়ে পড়ে আক্রমণের শিকার। তবু সহজলভ্যতা আর অভাবের তাড়নায় অনেকে মৌসুম ভিত্তিক এই পেশা বেছে নেয়, কারণ বন যেমন ভয় দেখায় তেমনি আহারও যোগায়। নিস্তব্ধ এই বনের সর্বত্র সবুজের আধিপত্য। এটি শুধু বন্যপ্রাণীর অভয়ারণ্য নয়, মৌমাছির জন্য এক আদর্শ আবাসস্থল। জোয়ার ভাটার ছন্দে ফুলের মৌসুমে গাছের ডালে ডালে মৌমাছিরা গড়ে তোলে তাদের রাজ্য। মধু সংগ্রহকারীদের বলা হয় মৌয়াল। তারা দল বেঁধে সুন্দরবনের গভীরে গিয়ে খুঁজে বের করে মৌচাক। জীবন বাজি রেখে তারা সংগ্রহ করে সোনালী মধু। এটি নিছক একটি পেশা নয়, এ এক সাহস, অভিজ্ঞতা আর বিশ্বাসের সমন্বয়। নদীর পাড়ে বসবাসকারী এসব মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর স্থিতি ও সহনশীলতা। অধিকাংশ বাড়িঘরই মাটির তৈরি। গেওয়া গাছের খুঁটি পুঁতে মাটি দিয়ে তোলা হয় দেয়াল, আর তার ওপর গোলপাতার ছাউনি। ঝড়, বৃষ্টি আর রোদ থেকে সামান্য আশ্রয়ের জন্য। দূর থেকে তাকালে মনে হয় যেন মাটির বুকেই গজিয়ে উঠেছে ছোট ছোট বাসস্থান। বাড়ির আঙিনায় ছড়িয়ে থাকে জীবনের চিহ্ন। কোথাও মৌসুমী শাকসবজির ক্ষুদ্র ক্ষেত, কোথাও মাটির চুলা থেকে ভেসে আসা ধোঁয়া। ছোট্ট রান্নাঘর, পাশে হাঁস মুরগির খোপ, একটু দূরে ছোট বড় জলাশয় আর মিষ্টি পানির পুকুর। সব মিলিয়ে এক স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জগৎ। এই অঞ্চলের একটি নদীর নাম খোলপেটুয়া। নদীর একপাশে অবস্থিত নীলডুমুর গ্রাম। স্থলপথ এসে শেষ হয়েছে নীলডুমুরের এই ঘাটেই। সুতরাং ওপারের গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম জলপথ। ইঞ্জিন চালিত ট্রলারে করে মানুষ, গৃহপালিত পশু, এমনকি মোটরসাইকেল পর্যন্ত পারাপার হয়। এই পারাপারই এই ঘাটের ট্রলার চালকদের জীবিকার প্রধান অবলম্বন। এছাড়া এখান থেকে স্বল্প খরচে ট্রলার ভাড়া নিয়ে ভ্রমণ পিপাসুরা পাড়ি জমায় সুন্দরবনের উদ্দেশ্যে। খুলনা জেলার কলারোয়া থানার এই গ্রামের নাম ঘড়িলাল। নীলডুমুর ঘাট থেকে ট্রলারে করে এ গ্রামে যাতায়াত করতে হয়। যেদিকে চোখ যায় ছোট বড় জলাশয়ের দেখা মেলে। খাল, বিল, পুকুর, নদী, ঘের, জলের বিস্তার যেন জীবনেরই আর এক নাম। তবে এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। স্থলপথে সরাসরি যোগাযোগ না থাকায় নদীপথই তাদের একমাত্র অবলম্বন।
নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে নিতে ট্রলারে করে নদী পাড়ি দিয়ে যেতে হয় মফস্বলে, যা এ অঞ্চলের উন্নয়নের অন্যতম বাধা। এখানে উন্নত রাস্তাঘাট বা যানবাহন নেই। ভাঙাচোরা কাঁচা পথই গ্রামের মানুষের চলাচলের ভরসা। উচ্চশিক্ষার সুযোগও সীমিত, স্বাস্থ্যসেবার অবস্থাও নাজুক। ছোট বড় সব রোগেই মানুষকে শরণাপন্ন হতে হয় গ্রাম্য ডাক্তারের। আর জরুরি অসুস্থতায় নদী পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রোগীর অবস্থা আরও অবনতি ঘটে। তাদের এই দুঃসহ জীবনে একটু স্বস্তি ফেরাতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সেবামূলক কাজ করে থাকে। দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এসব অঞ্চলের অধিকাংশ মানুষ পেশায় শ্রমিক ও দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে একজন মজুরের দৈনিক আয় প্রায় ৩০০ থেকে ৫০০ টাকা। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলো যেদিন কাজ পায় সেদিন ঘরের চুলা জ্বলে, আর যেদিন কাজ মেলে না সেদিন না খেয়ে কিংবা অর্ধাহারে কাটাতে হয় পুরো পরিবারকে। তবুও জীবন থেমে থাকে না। উপকূলের জীবনে দিন শুরু হয় নদীতে, আর দিন শেষ হয় আড্ডায়। গ্রামের এই ছোট্ট চায়ের দোকানটি শুধু দোকান নয়, এ যেন এক অঘোষিত সংসদ। টিনের ছাউনি, কাঠের বেঞ্চ, চুলোর ওপর ফুটতে থাকা কালচে কেতলি, চায়ের ধোয়ার সাথে মিশে যায় দিনের ক্লান্তি। এখানে রাজনীতি নিয়ে কথা হয়, জোয়ারের খবর হয়, মাছের দাম ওঠানামা নিয়ে তর্ক হয়, কারো অসুখ, কারো ঋণ, কারো স্বপ্ন, সবই উঠে আসে আলোচনায়। সময় যেন একটু থেমে দাঁড়ায় এই দোকানের সামনে। নদীর স্রোত যেমন অবিরাম, তেমনি কথার স্রোতও থামে না। হয়তো তারা ক্ষমতাহীন, কিন্তু আছে মতামত, আছে বেঁচে থাকার জেদ, আছে একসাথে থাকার শক্তি। তাই উপকূলের এই জনপদ শুধু ভৌগোলিক একটি অঞ্চল নয়, এটি টিকে থাকার এক অবিরাম লড়াই, স্বপ্ন দেখার সাহস, আর প্রতিকূলতার মাঝেও মানবতার দীপ্ত উদাহরণ।